দর্শক স্বাগত জানাচ্ছি। দেখছেন নিটল টাটা নিউজ আর এক্সট্রা, সহযোগিতা ক্যাম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। জাতীয় সংসদে বাজেট পেশের পরপরই বলা যায়, ফলে আমরা একটু অর্থনৈতিক বাস্তবতা নিয়ে আলোচনা করতে চাই। আমাদের আজকে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন এম এ মান্নান এমপি, সাবেক পরিকল্পনা মন্ত্রী, স্বাগত জানাচ্ছি। আছেন অধ্যাপক ডক্টর এম এম আকাশ, অর্থনীতিবিদ, স্যার স্বাগত জানাচ্ছি আপনাকে। ডক্টর এম এম আকাশ, আপনার কাছেই শুরুতে আসতে চাই, একটু তত্ত্ব কথাই শুনতে চাই। আমাদের অর্থমন্ত্রী বাজেটের পরপর এবং বাজেট বক্তৃতায়ও বলেছেন সংকোচনমূলক মুদ্রানীতি, এটা দিয়ে আপাতত আমাদের মূল্যস্ফীতিটা যতটা পারা যায় ঠেকে রাখার চেষ্টা করবেন। একই সাথে আমরা দেখছি দিনের পর দিন আমাদের রিজার্ভ কমে যাচ্ছে, আমরা দেখছি খালি চোখে আমরা দেখছি মুদ্রার মান কমে যাচ্ছে, বৈদেশিক ঋণও সম্ভবত বেড়ে যাচ্ছে। আমরা এই যে সার্কেল বা চক্র, এটা থেকে কি আদৌ বের হতে পারবো? কখনো বের হতে পারবো? অর্থনীতিবিদরা সবসময় বলেন যে কতগুলো জিনিস অ্যাজিউম করে নিতে হয়, ওই অ্যাজামশনের ভিত্তিতে এটা হয়। সেই জন্য অর্থনীতিবিদরা সবসময় বলেন এটা হলে এটা হবে, এটা না হলে এটা হবে না, ওইটা হলে ওইটা হবে, ওইটা না হলে এটা হবে না। তো অন দ্য ওয়ান হ্যান্ড অন দ্য আদার হ্যান্ড এরকম বলে থাকে। তো সুতরাং একজন প্রেসিডেন্ট তাকে বলেছিল, ওই অর্থনীতিবিদকে বলেছিল, লিভ ইউর অন দ্য ওয়ান হ্যান্ড অন দ্য আদার হ্যান্ড, গিভ মি এ ওয়ান হ্যান্ড ইকোনমিস্ট, যে একটা কথা বলবে। দুঃখের বিষয়ে আমিও আপনাকে একটা কথা বলতে পারছি না। যদি আমি আপনার প্রশ্নটার একটা উত্তর দিতে পারতাম যে হ্যাঁ মুদ্রাস্ফীতি কমে যাবে, ডলারের মান স্থিতিশীল হবে, তাহলে অর্থমন্ত্রী খুব খুশি হতেন। কিন্তু আমি তাকে খুশি করতে পারছি না। কী কারণে পারছি না সেটা বলি। প্রথমত দেখতে হবে মুদ্রাস্ফীতির কারণটা কি, সেই কারণগুলো আমরা দূর করতে পারবো কি না। দ্বিতীয়ত দেখতে হবে ডলারের মান, এক্সচেঞ্জ ভ্যালু যে বেড়ে গেল, তার কারণ কি, সেটা আমরা করতে পারবো কি না। মৌলিক কারণটা আমাদের বার করতে হবে। মৌলিক কারণ দূর না করে আশেপাশে যদি আমরা কোনো হস্তক্ষেপ করি, তাতে কিন্তু সমস্যার সমাধান হবে না। আমার মতে মৌলিক কারণ দূর করার মতো কোনো লক্ষণ এই বাজেটে নেই। কেন আমি এটা বলছি সেটা বলি। প্রথমত, মুদ্রাস্ফীতিটা আমাদের দেশে ডিম্যান্ড ড্রিভেন না, মানে মানুষের হাতে অনেক টাকা হয়ে গেছে, মানুষ সেটা বাজারে নিয়ে ব্যয় করছে এবং সেই কারণে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। মানি ইজ রানিং আফটার গুডস, সেই জন্য গুডসের দাম বেড়ে গেছে, তা না। হঠাৎ কোনো বিরাট দুর্ঘটনা হয়েছে, বন্যা হয়েছে, উৎপাদন সাংঘাতিকভাবে হ্রাস করেছে, সেই জন্যও না। সেরকম কোনো ব্যাপক করোনা বা অন্যান্য যে সাপ্লাই ক্রাইসিস, সেটা তো এখন একটু আমরা রিকভারির দিকেই, বা রিকভারি শুরু হয়ে গেছে এটা সবাই দাবি করে। তাহলে ঠিক এটা আমরা বলতে পারবো না যে ফ্লো কম, প্রোডাকশন কম, সেই কারণে। তাহলে দুটো মাত্র কারণ থাকতে পারে এই মুদ্রাস্ফীতির। একটা হতে পারে যে বাজারে কতগুলো মধ্যস্বত্বভোগী আছে যাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তাদের চাঁদাবাজি আছে, তাদের সিন্ডিকেট আছে, তাদের মনোপলি স্ট্রাকচার আছে, ইত্যাদি ইত্যাদি। এটা যদি আমরা বাদ রাখি যে এটাতে আর কতটুকু হতে পারে, 1%, 2%, কিন্তু 10% ইনফ্লেশন তো এটা দিয়ে ব্যাখ্যা করা যাবে না। তাহলে বাকিটা কি কোথা থেকে হচ্ছে? বাকিটা হচ্ছে কস্ট অফ প্রোডাকশন রেইজ করে গেছে, যেই কারণে আমাদের আর এটাকে কমানো যাচ্ছে না। কস্ট অফ প্রোডাকশন যদি কোনো জিনিসের দাম বাড়ে, তাহলে ওই জিনিসের দাম কেউ কমাবে না। যে সাপ্লাই করে সে তো কস্টের উপরে একটা নর্মাল প্রফিট নিয়ে বিক্রি করবে। এখন কস্ট অফ প্রোডাকশন যে বেড়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। একটা হলো সুশাসনের অভাবের কারণে কস্ট অফ বিজনেস বেড়ে গেছে, যেটা অন্য দেশে ওয়ান স্টপ সার্ভিস দিয়ে, অন্যান্য দিয়ে অনেক কম কস্টে বিজনেস করা যায়, আমাদের এখানে এটা করা যায় না। আর 2 নম্বর হলো আমাদের ইম্পোর্টের দাম, মানে ইম্পোর্টেড জিনিসের ডলারে দামটা বাড়েনি, কিন্তু টাকায় দামটা 20% বেড়ে গেছে। এখন আপনার যদি জ্বালানির দাম 20% টাকায় বেড়ে যায়, তাহলে জ্বালানি যেখানে যেখানে ব্যবহৃত হচ্ছে সেখানে সেখানে সেই খরচটা বাড়তি খরচ হিসাবে দাম বাড়াবে। আপনি যদি পেঁয়াজ আমদানি করেন, তাহলে পেঁয়াজের খরচটা ওখানে চলে যাবে, দাম বেড়ে যাবে। আপনি যদি ভোজ্য তেল আমদানি করেন, তাহলে সেখানে চলে যাবে।
আপনি যদি চাল আমদানি করেন, কারণ আপনি করেন কিছুটা, কারণ বাজারকে স্থিতিশীল রাখতে হয়, তাহলে চালের দামে কিছুটা সেটার এফেক্ট হবে। শাকসবজি ছাড়া অলমোস্ট অনেকগুলো খাদ্যপণ্য আমরা আমদানির উপর পার্টলি অর হোললি নির্ভর করি, সেগুলোর দাম বেড়ে গেছে। তারপর আপনার সমস্ত যন্ত্রপাতি কাঁচামাল আমাদের বেড়ে গেছে। আমাদের এমনকি ক্ষুদ্র এবং মাঝারি শিল্পেও, যেখানে আমরা লোকাল কাঁচামাল ব্যবহার করি, লোকাল শ্রমিকের ইয়েটা ব্যবহার করি, কিন্তু যেহেতু শ্রমিকদের ভোগ্যপণ্যের দাম বেড়ে গেছে, সুতরাং তারা চাপ দিচ্ছে তাদের মজুরি বৃদ্ধির জন্য, এবং আপনাকে কিছু মজুরি তো তাকে বৃদ্ধি করতেই হবে, নাহলে সে না খেয়ে কেমনে কাজ করবে। সুতরাং ওই মজুরিও বেড়েছে, তার মানে প্রোডাকশন কস্ট অবভিয়াসলি বেড়ে গেছে। তো এইটা যদি এখন আমাদের মৌলিক কারণ হয়, তাহলে আমরা মনিটারি পলিসি দিয়ে, সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে ডিম্যান্ড কমিয়ে তো এটার দামটা আমরা কমাতে পারবো না। একমাত্র আমরা পারবো হয় সাবসিডি দিয়ে, অথবা আমরা তাদের দক্ষতা বৃদ্ধি করে, অথবা আমরা মুদ্রামানটাকে যথাস্থানে ফিরিয়ে এনে। এইগুলো কোনোটারই তো বোধহয় এখন খুব বেশি সম্ভাবনা নেই, অন্তত এক বছরে তো নাই। সুতরাং যদি অর্থমন্ত্রী বলে থাকেন, আমি শুনেছি বলেছেন যে আগামী বছর 10% মুদ্রাস্ফীতি 6% হয়ে যাবে, এটাকে আমি মানে বাই করছি না। এম এ মান্নান স্যার, আপনার কাছে একটু শুনতে চাই। উনি আসলে যে বাস্তবতা বলেছে, গোলক ধাঁধা থেকে তো বাংলাদেশকে বের হয়ে আসতে হবে, আপনার কাছেই যথাযথ প্রশ্ন বোধ হয়। ধন্যবাদ আপনাকে অপু। এবং শিক্ষক মানুষ, শিক্ষক সুলভ এতক্ষণ ব্যাখ্যা দিলেন, একদম তাত্ত্বিক ব্যাখ্যা। আপনি দুটো শব্দ ইউজ করেছেন বারবার, একবার একই শব্দ, বাস্তবতা। আর আমি যে কথাটা বলবো, দু চারটা কোনো একাডেমিক নয়, বাস্তবভিত্তিক দু একটা কথা বলবো। প্রথম যেটা উনি যে ব্যাখ্যা দিলেন ইনফ্লেশনের কয়েকটা ব্যাপারে, ভেরি রাইট, অনেকগুলো পয়েন্ট, নো কোয়েশ্চন, এটা আলাপ করতেই হবে। একটা বিষয় নিয়ে তার সঙ্গে আমি একটু, তিনি বললেন যে হঠাৎ করে কোনো ক্যাশ ঢুকে নাই। আমি বলবো হঠাৎ করে কিছু ক্যাশ ঢুকেছে, কারণ আমাদের যে অর্থনীতি গত কয়েক বছরে বড় বাজেট, বড় প্রকল্প, বড় ব্যয় আমরা সরকার করেছি, পদ্মা সেতু, মেট্রো, চিটাগং টেল ইত্যাদি ইত্যাদি, প্রচুর টাকা বাজারে ঢুকেছে এবং চুইয়ে চুইয়ে একদম নিম্নস্তরে গেছে এই টাকাটা। সুতরাং এইটা কিছুটা অ্যাড করতে পারে, ডাইরেক্টলি কত পার্সেন্ট সেটা ওনারা হিসাব করে ঠিক করবে। সুবিধাভোগী মানুষ কত পার্সেন্ট সেটা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু তাদের ওয়েজও বেড়েছে। কাজ যখন 10-12 বছর আগে, যখন আমরা 15 বছর আগে দৈনিক ওয়েজ এটা লেবারের ছিল 300 টাকা, এখন সেখানে 700-800 টাকা। সরাসরি ওই লেবার এখন বাজারে যাচ্ছে, মুরগি কিনছে, ভোজ্য তেল কিনছে, এটা দাম। এটা সেকেন্ডলি যে একটা কথা, উনি আমাদের শিক্ষক মানুষ, ওনার প্রায়ই বলেন মিডলম্যানের একটা ব্যাপার। উনি তো ইকোনমিক্স পড়ান, যেটি ইজ সাবজেক্ট। মিডলম্যানকে নানা ফর্মে, আমাদেরগুলো খুব ক্রুড মানে মিডলম্যান, স্টাইল জানে না, উল্টাপাল্টা মোটা দাগে কাজ করে। বাট সুন্দর মিডলম্যান পৃথিবীর সকল অর্থনীতি আছে, অত্যন্ত পরিশীলিত, অত্যন্ত স্মার্ট মিডলম্যান আমেরিকা, সুইজারল্যান্ডেও আছে। মিডলম্যান কস্টটা বলছেন যে 10 থেকে হয়তো 15% মিডলম্যানের জন্য কিছুটা আছে এখানে। আমি তার সঙ্গে ডিফারেন্স করছি, যেটা আরেকটা তিনি একটা পয়েন্ট এনেছেন সুশাসনের ব্যাপারে, উইচ ইজ এ ফেভারিট সাবজেক্ট ইন বাংলাদেশ। সুশাসন বলতে আমরা দৈনিক চলাফেরায় আমাদের সরকারের আচার আচরণ, পুলিশের ব্যবহার, ম্যাজিস্ট্রেটের, অফিসারের, সার্বিকভাবে আমি এমন কোনো ঘাটতি দেখছি না গত কয়েক বছরে, যে আমরা হঠাৎ করে একটা সাংস্কৃতিক জাতীয় হয়ে গেছি, আচরণের রাস্তায় বিড়ি ফেলি না, যেখানে সেখানে বসি না, ইত্যাদি ইত্যাদি। আমরা ইভলভ করছি, অ্যান্ড ইভলিউশনের জন্য টাইম দরকার। ডেফিনেটলি উই আর ইভলভিং ফাস্টার, বাট এটা যদি কোনো পয়েন্ট হয়ে থাকে, আমার মনে হয় না এটা মুদ্রাস্ফীতিতে ডাইরেক্ট কোনো প্রভাব ফেলবে। তাহলে স্যার কারণটা কি? কারণটা তো আমি এখন যেটা কারণ, আমি তার সঙ্গে শতভাগ একমত। উৎপাদনশীলতা, টোটাল উৎপাদন, সাপ্লাই সাইড ওনারা শেখান। সাপ্লাই সাইডে একটা দুটো ইকোনমি, টাকার তরল ইকোনমি, সলিড ইকোনমি, এই দুটা মিসম্যাচ হয়ে যায়। সলিড ইকোনমি যদি অলওয়েজ পিছনে থাকবে, টাকারই তরতরিয়ে বাড়বে, ন্যাচারালি ফ্লো ফাস্টার, যায় দ্রুত, কিন্তু মাল গড়তেও সময় লাগে, দ্রব্য বিতরণ করতে সময় লাগে। এই যে গ্যাপটা হচ্ছে বিটুইন উৎপাদন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড বাইং, এই মাঝখানে
সকল মিডলম্যানরা, ব্যবসায়ীরা, ফড়িয়ারা, দোকানদাররা 2-4 পয়সা এক্সট্রা কামাবে। এটা আমাদের ইকোনমিতে বাউন্ড টু হ্যাপেন, এইটা আমার কথা। মার্কিন যুক্তরাষ্ট্রে, সুইজারল্যান্ডে, জার্মানিতে আছে, ল্যাগ আছে, কিন্তু অত বেশি নয়। এই জন্য ওদের ইনফ্লেশন 1.5-2%, 1%-এর বেশি যায় না। কিন্তু আমাদের ইনফ্লেশন নর্মাল উচ্চ সময়ে কোভিডের আগেও 5-6 ছিল, তাহলে এখন কেন 9-10 হয়ে গেল? দেয়ার মাস্ট বি সাম গুড রিজন। কিছুটা আছে ইন্টারনাল, কিছুটা বাইরের যেটা হলো একটা ইম্পোর্টেড গুডসের দাম বেড়ে গেছে, ডলার আমাদের নিয়ন্ত্রণের বাইরে, কর্তা ব্যক্তিরা ডলার বিক্রি করে টাকা কামায়, দে ডোন্ট হ্যাভ টু ওয়ার্ক। ডলারের মালিকরা ঘরে বসে অটোমেটিক্যালি রাত পোয়ালে আমাদের মতো দেশের যে অবমূল্যায়ন হয়, তার ফলে আমাদের তারা মাল সস্তায় কিনে তাদের জীবনযাত্রা মান আরও ভালো হয়, আর আমরা ঠকা খাই। এটা অ্যাভয়েড করার কোনো পথ নেই। যে ইকোনমিতে আমরা বাস করছি, পুঁজিবাদী, মুক্তবাজার, ওয়াশিংটন কনসেনসাস, কি কিছু লিবারেল, কি যেন বলেন নিও লিবারেল, এগুলো ইভিল নয়, এইগুলা নিওলিবারেল ইকোনমির অনুষঙ্গ, সারথি, এগুলো নিয়ে এগোবে। সুতরাং আমি যেটা বলছি, তাহলে উপায়টা কি? উপায় হলো সহ্য করতে হবে, এবং যারা বেশি সবলের আওতায় আছে, নিম্ন আয়ের মানুষ, তাদের জন্য কিছু প্যালিয়েটিভস, কিছু ব্যবস্থা নিতে হবে, যেটা আমার সরকার করছে। আবার চুইয়ে পড়া সুবিধা তো তারা পাচ্ছে, আপনি বলছেন। চুইয়ে পড়া কিছু পাচ্ছে, কিন্তু যথেষ্ট নয়। ওইটা কমাবার জন্য, সবলটা কমাবার, উচ্চ শ্রেণীর 10-20% দে ডোন্ট গিভ এ কেয়ার অ্যাবাউট দিস ইনফ্লেশন। ওরা দেশি জিনিস, পূজ্য তেলকে এইটা খায়, ওরা কি সাদা চালের ভাত খায়, মসুর ডাল খায়? দে ডোন্ট। দে গো টু ব্যাংকক টু ডু শপিং। এটা রাগ করে বলছিলাম, বাস্তব জগৎ, বাস্তবিকরণের প্রশ্ন। সুতরাং সরকার কি করছে? এর রাইট নিয়ে সরকার করেছে, আমি সরকারে ছিলাম, কতগুলা ডাইরেক্ট অ্যাকশন নিয়েছে, ভাতা বাড়িয়েছে, এই বছর আবার বাড়াবে, যে গ্রেট হেল্প ইন দ্য রুরাল ইকোনমি। আর 1 কোটি কার্ডের মাধ্যমে 4 কোটি মানুষকে কম দামে সাশ্রয়ী মূল্যে চাল, ডাল, ভোজ্য তেল, চিনি বোধহয় সরবরাহ করছে। এবং মানে যেটা শুনলাম গত সপ্তাহে, বর্তমান বাণিজ্যমন্ত্রী বললেন এটাকে এক্সপান্ড করে তিনি মধ্যবিত্তের অংশকে বাড়াবে, আওতায় আনবেন। গ্রেট স্টেপ ফরওয়ার্ড। যদিও এটা তো স্যার আমরা যেটা বলি যে ঠেকার কাজ চালানো, কিন্তু এই আপনি বলছেন সহ্য করতে হবে। আমার প্রশ্নটা হচ্ছে কতদিন সহ্য করতে হবে? আমি একটু তাত্ত্বিক আলোচনা শুনতে চাই এবং একই সাথে বাস্তব আলোচনাও শুনতে চাই, তবে একটা বিরতি নিয়ে এসে। দর্শক, নিউজ টাটা, নিউজ আওয়ার এক্সট্রা, সহযোগিতা ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল। একটু বিরতির পর ফিরছি। নিউটল টাটা, নিউজ আওয়ার এক্সট্রা, সহযোগিতা ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজ, আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। অর্থনৈতিক সুদিন ফিরবে কবে, এই দিয়েছে শিরোনাম। এম এ মান্নান স্যার, আপনার কাছে, আপনি ধৈর্য ধরতে বলেছেন, ধৈর্য ধরতে হবে কতদিন আসলে? বিশেষ করে আমরা দেখছি ধৈর্য ধরতে ধরতে রিজার্ভ কমে যাচ্ছে, ব্যাংকিং খাত নিয়ে একটা অবিশ্বাস তৈরি হয়ে যাচ্ছে মানুষের মধ্যে। রিজার্ভ কমবে বাড়বে, এইটাই নিয়ম। আমার পকেটের বেতন ভাতা আপনার কমে বাড়ে, মাসের শুরুতে অনেক হাই, শেষের দিকে কম হয়। আপনি সহ্য করেন না, আপনি ফাইন নানা কৌশলে আপনি বাঁচেন, আশায় যে আগামীতে ইনক্রিমেন্ট পাবো ইত্যাদি। ইকোনমি ইনক্রিমেন্ট দিবে। যে কথাটা বলছিলাম, আমাদেরকে কেন ধৈর্যের কথাটা বললাম, এই কথাটা মূল উৎসটা কি বলি, আমরা যেভাবে পলিটিসাইজ করি দৈনন্দিন ইকোনমিক বিষয়গুলো, হার্ড করি, এইগুলো সঠিক নয়। ইট সেন্ডস এ রং সিগন্যাল টু দ্য ইনভেস্টার্স, টু দ্য ম্যানুফ্যাকচারার্স। আপনি যে বড় রাজনৈতিক দল, আপনি এই ধরনের বলেন যে আমরা সব বন্ধ করে দিব, ইত্যাদি, কাজ করতে দিব না, জীবনের সব কিছু গতিপথ, তাহলে তো ওই সব ইনভেস্টাররা, ইভেন স্মল ইনভেস্টার ইন ভিলেজ যে চাষবাস করে, তার মনে ভীতির সৃষ্টি হতে পারে, যে গরু দুধ উৎপাদন করে। তাই সেই জন্য বলছিলাম যে ধৈর্য, নট অনলি ইন মাই পার্সোনাল লাইফ, ইন দ্য কমিউনিটি লাইফ, যেহেতু আমরা উই হ্যাভ চোজেন দিস পাথ অফ ডেভেলপমেন্ট, ফ্রি মার্কেট। ধৈর্য ধরার জন্য তো একটা ভরসার জায়গা লাগে, ভরসা আছে, মানে সামনে নিদর্শন লাগে অবশ্যই। ভালো, আমরা যদি ব্যাংকিং খাত নিয়ে যারা আতঙ্কিত, তাদের ভরসা করার, ফেলিওর নিদর্শন দেওয়ার
ব্যাংকিং খাতে ফেইলিওর আছে, অনেক ফেইলিওর আছে, বাট যোগ বিয়োগ করে বছরের শেষান্তে গিয়ে আমরা 6-7% প্রবৃদ্ধি অর্জন করছি, উইচ ইজ রেসপেক্টেবল, নট ম্যাগনিফিসেন্ট কিছু না। হতে পারতো কোভিড আমাদের ক্ষতি করে, আপনি সুশাসন টার্মটা নিয়ে একটু হয়তো ক্রিটিসাইজ করবেন, কিন্তু ব্যাংকিং খাতে তো আমরা সুশাসনের অভাব খুব স্পষ্ট অনুভব করি, সাধারণ মানুষ তাই বোঝে, যদি ভুল না বুঝি আমি। ব্যাংকিং খাতে যেটা একটা সুশাসনের অভাব নয়, এটা অপশাসনের উপস্থিতি। কীভাবে অপশাসন? একটা বড় উদাহরণ দিয়ে, বিকজ আমি তার থেকে যাচ্ছি না। ডিফল্টার শব্দটা অরিজিনালি ছিল যে দিতে ব্যর্থ হয়েছে ঋণ, এখন চোরকেও আমরা ডিফল্টার বলি ইদানিং, যে ইচ্ছাকে ইউ শুড কল হিম এ থিফ, বাট উই কল হিম এ ডিফল্টার। ডিফল্টার অরিজিনালি মেন্ট যে লোকটা নানা কারণে ওন ফেল করেছে, তাকে কীভাবে বাঁচানো যায়, সিস্টেমের মধ্যে নানা উপায় ছিল। এখন যে লোক নিয়ে গেল টাকা উদ্দেশ্য করে, তাকেও ডিফল্টার বলি। ইট ইজ নট এ প্রপার থিং। এবং ব্যাংকের আরেকটা উদাহরণ, ডিফল্টার আমাকে যদি ধরতে পারেন, শাস্তি 2-1 মারাও গেছে, 2-1 পালিয়েও গেছে। যে ব্যাংক ঋণটা দিল, ওই ব্যাংকের যে শাখায় অ্যাপ্রেজাল করা হয় ঋণ, মাঠে যায় চেক করে, যে জমি যে বিল্ডিং দিল কোলেটারেল, ওইগুলোর মালিকানা চেক করে, দেখা যায় পরে যখন ঋণ শোধ করার সময় ওই জমিই নাই, ওই বিল্ডিংই নাই। ওই যে অ্যাপ্রেজাল সাহেবরা ঘরে বসে অথবা বকরার বিনিময়ে এই শাস্তিগুলো হলে তো মানুষ ধৈর্য ধরার মতো শক্তি পাবে। এগুলো অন্যায় কাজ, মানুষ তো সেটা খুব বেশি দেখছে না, শাস্তিটা কম দেখছে। যেটা বললাম, রিয়েল ইকোনমি আর ফাইন্যান্স ইকোনমির মধ্যে একটা লেগ আছে। এইখানেও আপনি সুশাসন চান, আপনি চান ধরে নিয়ে কাউকে গুলি করবো আমরা পল্টন ময়দানে, চান না। ডিউ প্রসেসে নিতে হবে, ডিউ প্রসেস, মহামান্য আদালত, আইন কানুন, এভরি স্টেপ টেক্স টাইম। এবং এভরি স্টেপে রেন্টিয়াররা বসে আছে, যারা খায় এখান থেকে উঠায়। সুশাসনের ল্যাক আপনি স্বীকার করছেন? দিস ইজ ব্যক্তিগত ফেইলিওর। সুশাসন ইজ দেয়ার, ইন্ডিভিজুয়াল ফেইলিওরস আর দেয়ার, থিভস আর দেয়ার। এই ফেইলিওরটা ঠেকানোর কাজ কার? কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, রিফর্ম অ্যান্ড রিল্যাক্সেশন অফ দ্য রুলস। আমলাতন্ত্রকে কাটছাট করে ছোট করতে হবে, স্টেপস কমাতে হবে, যন্ত্র ব্যবহার করতে হবে। জনগণের দায়িত্ব না বোধহয়, এটা বোধহয় আমাদের দায়িত্ব, আপনাদের দায়িত্ব। কিন্তু আমরা এটা করতে গিয়ে বাধার সম্মুখীন হই। কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী ভিতরে আছে, তারা চাইবে না তাদের ক্ষেত্রে মানে সরকার হাত দিক, তারা এটাকে বাধাপ্রাপ্ত করে। আমি তো আকাশ স্যার এবার একটু তাত্ত্বিকভাবেই শুনি। উনি ধৈর্য ধরতে বলছেন, আপনিও ধৈর্য ধরতে বলবেন আমি জানি, কিন্তু ধৈর্য ধরে কি সুফল পাবো? এই সাহস? না, আমি ধৈর্য ধরতে বলবো না এই কারণে, কারণ আমি কোনো সম্ভাবনা দেখছি না চেঞ্জ হওয়ার। আমি তো বিশ্বাস করছি না যে 1 বছরে মুদ্রাস্ফীতি 6.5% চেঞ্জ না হলে কিন্তু অবনতিও হবে না, মানে অবনতি হতে পারে, অবনতি হতে পারে। কেন হতে পারে আমি সেটা বলছি। আমি বলছি যে এখানে অ্যাজাম্পশন হলো যে এক্সপোর্ট বাড়তে থাকবে, বা যেই পজিটিভ ট্রেন্ড আছে এটা কন্টিনিউ করবে। এখানে অ্যাজাম্পশন হলো আপনার রেমিটেন্স, যেই পজিটিভ ট্রেন্ড আছে সেটা বাড়তে থাকবে। এখন কেউ কেউ বলছে যে রেমিটেন্সে এই পজিটিভ ট্রেন্ডটা ঈদের কারণে হয়েছে, আবার এটা কমে যাবে। যদি তা হয় তাহলে এই একই ট্রেন্ড লাইন বাড়িয়ে দিয়ে আপনি একটা স্বর্ণালী ছবি আঁকলেন, সেটা কিন্তু খাটবে না, থাকবে না। আপনি যে এক্সপোর্টের কথা বললেন, এই এক্সপোর্ট তো মানে আপনি অ্যাজিউম করে নিয়েছেন যে আরও বিনিয়োগ হবে, মানে এই ক্যাপাসিটিতে আপনি আর কত এক্সপোর্ট করবেন? আরও গার্মেন্ট শিল্প তৈরি হবে, কিন্তু গার্মেন্ট শিল্প আরও তৈরি করবে কে? আইদার ফরেন ইনভেস্টমেন্ট আসবে অথবা প্রাইভেট ইনভেস্টমেন্ট আসবে। আপনি গত 5-6 বছর ধরে দেখেন প্রাইভেট ইনভেস্টমেন্টের রেট সেম, আর ফরেন ইনভেস্টমেন্ট আমাদের খুবই কম। ভিয়েতনামে চলে যাচ্ছে, আমাদের এখানে আসছে না। সুশাসন নাই এবং কস্ট অফ বিজনেস বেশি, এবং 3 মাস লাগে যে কোনো একটা বিজনেস স্টার্ট করতে, সেই কারণে আসছে না। একমাত্র ইনভেস্টমেন্ট আসছে জিওপলিটিক্সের কারণে। আমরা গভীর সমুদ্র বন্দর করব, আমাদের আমেরিকা দিবে না, বা দিতে চাচ্ছে কিন্তু আমরা আমেরিকার থেকে নিব না, জাপান থেকে নিব, জাপান আমাদেরকে দিবে, আর অথবা চায়না আমাদেরকে দিবে। তো আমরা ওইটার উপর ভরসা করে, পাবলিক ইনভেস্টমেন্টের উপর ভরসা করে, তার উপর আর একটা প্রবলেম,
ওই পাবলিক ইনভেস্টমেন্ট যা হয় সেটা 3 টাকার মানে 1 টাকার কাজ 3 টাকায় হয়। এই কারণে হয় যে প্রত্যেকটা সময় বেড়ে যায়। যেই টাইমের মধ্যে জিনিসটা তৈরি হওয়ার কথা ছিল, আমাদের অদক্ষতার কারণে ওটা 3 গুণ সময় নিয়ে নেয়। এবং পৃথিবীর অন্য যে কোনো জায়গায় পার কিলোমিটার কস্টের চেয়ে আমাদের কস্ট অনেক বেশি, ভারতের চেয়ে বেশি, অন্যান্য জায়গার চেয়ে বেশি। এইবার আমাদের যে বাজেট, তার মধ্যে আপনি যদি দেখেন 30.2% ডেভেলপমেন্ট বাজেট ব্যয় হবে মানব সম্পদে, 22% ব্যয় হবে কৃষিতে, আর বাকি সব ব্যয় হবে ভৌত অবকাঠামো, বিদ্যুৎ আর এখানে। এবং সমস্ত গণ্ডগোল কিন্তু এই জায়গায়। এখানে ইনডেমনিটি আছে, এখানে রেন্ট আছে, ভাড়া দিচ্ছি আমি, কিন্তু এর একটা ইম্প্যাক্টও তো আছে, বিদ্যুৎ পাচ্ছি না। ইনভেস্টমেন্ট, এই বিনিয়োগটার তো একটা ফেরতও আছে না, কিন্তু যখন আপনার কস্টলি বিনিয়োগ হয় তখন ওটা মুদ্রাস্ফীতিতে পরিণত হয়। আচ্ছা, আমি তো বলেছি এটা তো আমাদের কস্ট পুশ ইনফ্লেশন। সেই কারণে এখানে আপনি টাকা কমিয়ে কমিয়ে, কিন্তু কস্ট পুশ ইনফ্লেশনে কার সুবিধা হয়, কার অসুবিধা হয়? অসুবিধা হয় যারা নিম্ন আয়ের, যাদের কম আয়ের, যাদের আয় বাড়বে না। কিন্তু কস্ট পুশ হলে কেউ একজন তো ওই কস্ট পুষিয়ে বিক্রি করে নেয় এবং তার তো অসুবিধা হয় না। আর যার এই সময় ইনকাম ডিস্ট্রিবিউশনটা যদি আপনি দেখেন, এইটা তো বাংলাদেশ চ্যাম্পিয়ন। এবং সমস্ত একদম 72 সাল থেকে 2024 পর্যন্ত প্রত্যেকটা স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে ইনইকুয়ালিটি বেড়ে গেছে প্রত্যেকটা 5 ইয়ার্স আফটার ইনকাম। বাজেট বক্তৃতার শুরুতে এই স্বীকারোক্তিও আছে। হ্যাঁ, তাহলে খুব ন্যাচারালি আপনি বলেন যে টপ 5% মহানন্দে থাকবে আর বটম 40% তার 1 টাকার আয়টা 1 টাকা 2 পয়সা হবে। সে বাড়বে শামুকের গতিতে আর ও বাড়বে রকেটের গতিতে। এখন বাংলাদেশ সম্পর্কে তো বিশ্ব বিবৃতি, মান্নান স্যার বলছে কিন্তু বাড়ছে তো। হ্যাঁ, ওই যে শামুকের গতিতে, আর ওর বাড়ছে রকেটের গতিতে। গড়ে আপনি খুব সুন্দর পিকচার পাচ্ছেন, গড়ে আপনি সমস্ত। আমি যেই পয়েন্টটা বলতে চাই, আপনাকে সুশাসনকে কেন গুরুত্ব দিতে হবে? ইনইকুয়ালিটি কমানোর জন্য আপনাকে দিতে হবে। আপনি পরিষ্কার বলছেন, একজন শিল্পপতি বলেছে যে আমি কেন 11% রেটে ইন্টারেস্ট দিয়ে 13% রেট ইন্টারেস্ট দিয়ে ক্রেডিট নিব, আমি 5% রেট দিয়ে নিব, কারণ আমি তো এই 13%-এর সিচুয়েশন তৈরি করিনি, আমি তো ঋণ ঠিকমতো শোধ করেছি। যে 3,500 কোটি টাকা একা ঋণ নিয়ে তারপরে সেটা শোধ না করে বেসিক ব্যাংকে 63% এনপিএল বানিয়েছে, তাকে তো গভর্নমেন্ট ধরছে না, মানে সেই অপশাসনের দায়টার ভাগ আমার ঘাতে উদরপিণ্ডি বুদর ঘাড়ে পড়ছে। আরেকটা দিক নিয়ে স্যার আলোচনা করতে চাই। আমাদের অনেকেই বলছেন যে আইএমএফ যা প্রেসক্রাইব করেছে এবারের বাজেট আসলে সেটার একটা রিফ্লেকশন। আইএমএফের এই প্রেসক্রিপশনটা, এটা আসলে অনেকদিন ধরে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে, এই কারণে একটু আকাশ স্যারের কাছে আমি শুনতে চাই যে আইএমএফের এই চর্চায় আমরা কি বিপদ বাড়াচ্ছি না ভালোর দিকে যাচ্ছি। একটা বিরতির পর শুনতে চাই স্যার। নিটল টাটা নিউজ আর এক্সট্রা, সহযোগিতা ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল একটা বিরতি নিয়ে ফিরছে। টাটা নিউজ আর এক্সট্রা, সহযোগিতা ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। অর্থনৈতিক সুদিন ফিরবে কবে, এই আলোচনায় একটু আইএমএফের প্রেসক্রিপশন নিয়ে কথা হচ্ছে। আকাশ আপনার কাছে শোনার ইচ্ছা, যেগুলো সরকার করতে পারছে, যেগুলো ঠেকে রাখতে পারছে, এই সার্বিক পরামর্শগুলো আমাদের অর্থনীতিতে ভালো প্রভাব রাখবে দীর্ঘমেয়াদে? আইএমএফের সবগুলো পরামর্শই ভালো প্রভাব রাখবে না, কিছু খারাপ কিছু ভালো। এখন কোনগুলো ভালো কোনগুলো খারাপ এটা যদি আমরা আলাদা আলাদাভাবে দেখি, তাহলে একটা যেমন ভালো হচ্ছে যে খেলাপি ঋণের সংজ্ঞাটা কারেক্টলি দাও। কীরকম অর্থে? যে কেউ খেলাপি হয়ে গেছে, যে যথাসময়ে ঋণ শোধ করেনি, খেলাপি হয়ে গেছে, কিন্তু তারপরে তাকে আপনি রিশিডিউল করেছেন, করে তার থেকে কিছু নিয়ে মাফ করে দিয়ে বা কিছু করে আবার তাকে খাতার থেকে বাদ দিয়ে দিয়েছেন। আইএমএফ বলেছে না, রিশিডিউল করা ঋণগুলোকেও খেলাপি ঋণের মধ্যে আনতে হবে। আপনি কোনো খেলাপি বছরের পর বছর খেলাপি, আপনি ওটা রিটেন অফ করেছেন, আইএমএফ বলেছে সেটাও করতে হবে। যদি সেই সংজ্ঞাটা নেওয়া হতো তাহলে অনেক আগেই একটা আতঙ্ক তৈরি হতো
এবং অনেক আগেই আমরা তখন এটা নিয়ে সতর্ক হতাম। এখন হঠাৎ করে যখন এটা ওই সংজ্ঞাটা নিতে গভর্নমেন্ট বাধ্য হলো কেন? কারণ তাকে ঋণ লাগবে, মানে $4.5 বিলিয়ন লাগবে, যেটা খুবই অল্প। সেইটুকুই নেওয়ার জন্য তাকে অনেক কিছু মানতে হচ্ছে। এবং তখন ওই পদ্ধতিতে খেলাপি ঋণ হিসাব করে IMF বলে দিল 4.25 লাখ কোটি টাকা খেলাপি। আপনার তো 1,50,000 কোটি ছিল খেলাপি, এবং বলে দিল যে হোল ক্রেডিটের 25% খেলাপি। তাহলে এই জিনিসগুলো তো ঠিক সময় মতো জানলে ঠিক সময় মতো করা যেত। এইটা মানে অনেকটা ধামাচাপা দেওয়া এবং এটাকে দিনের পর দিন প্রলং করলে লাভ কি হয়? লাভ তো হয় না কিছুই, শেষ পর্যন্ত করতেই হয়। করতে যখন হয় তখন একসঙ্গে একটা ইকোনমিতে শক লাগে, শক। পুরো জিনিসটা মনে হয় ভেঙে গেল। এখন যেমন ভেঙে চুরে বলছে মার্জিং করো, ওই করো, কেউ শুনছে না। বলছে বেসিক ব্যাংকে ন্যাশনাল ব্যাংকের সঙ্গে মার্জিং করো, ন্যাশনাল ব্যাংক বলছে আমি করব না। কৃষি ব্যাংকে বলছে ওইটার সঙ্গে একটা খারাপ ব্যাংকগুলোকে ভালো ব্যাংকের সঙ্গে মার্জ করতে বলছে। কিন্তু সবাই বলছে আমরা এটা করব না। কেন বলছে? কারণ আসল প্রবলেম কি? আসল প্রবলেম উনি বলেছে যে আসল প্রবলেম তো ব্যাংকে যখন ঋণ দিয়েছে তখন ফিল্ডে গিয়ে বিবেচনা করে দেয়নি যে এই প্রজেক্টে ঋণটা ব্যবহার করে এই লাভ হবে এবং এখান থেকে এই রেট অফ ইন্টারেস্টে। কেন আমার মাইক্রো ক্রেডিটে তো এত খেলাপি হচ্ছে না? হ্যাঁ, ওখানে এত গরিব ওই লোক, ঋণটা দেওয়া এবং নেওয়াই হয়েছে অন্যায়ের জন্য। হ্যাঁ, অন্যায়ের জন্য। এবং লোককে জানিয়ে দেওয়া হয়েছে যে তুমি টাকা নাও, তোমাকে শোধ করতে হবে না। এবং এটা একসময় IMF ওয়ার্ল্ড ব্যাংক কি বলেছে যে এখানে যদি একটা প্রাইভেট সেক্টর তৈরি করতে হয় তাহলে স্টেট স্পন্সার্ড প্রাইভেট সেক্টর তৈরি করতে হবে। সুতরাং চলো আমরা ফরেন এইড দিই বাংলাদেশ শিল্প ব্যাংকে এবং শিল্প ঋণ সংস্থাকে এরশাদের আমলে। সেখান থেকে তাকে বলেছে যে তুমি একটা প্রাইভেট ক্যাপিটালিস্ট ক্লাস তৈরি করো, এবং এরশাদ সেটা করেছে। তো IMF তো হলো সর্প হইয়া দংশন করে, ওঝা হইয়া ঝাড়ে। সাবেক পরিকল্পনা মন্ত্রী যদিও, কিন্তু আপনার সময়ে তো এটা পরিকল্পনার পার্ট ছিল। মানে এখন কি মনে হচ্ছে যে IMF এর এই সাপ ওঝার খেলা? না, আমার সময় কেন, এটা তো IMF তো আমাদের জন্মলগ্ন থেকেই আমাদের সঙ্গে আছে। মানে এই সর্বশেষ যে ঋণের স্কিম যেটা চলছে, IMF হলো ফ্যামিলি ডক্টর, ফ্যামিলি তো আমরা IMF এর অংশীদার। IMF এর দায়িত্ব, আমরাই IMF এর দায়িত্ব, প্রধান দায়িত্ব হলো যে খোলসটা বাজার অর্থনীতির পৃথিবীতে তারা ডমিনেন্ট পর্যায়ে নিয়ে এসছে, এটাকে টিকিয়ে রাখা। এই জন্য এখানে ওখানে ফাঁক করে যদি কিছু থাকে সেটা ঠিকঠাক ওই কিছু ঋণ দিয়ে, কিছু গ্রান্ট দিয়ে, তথাকথিত ট্রেনিং দিয়ে, বুদ্ধি দিয়ে তারা, আলটিমেট উদ্দেশ্য আমার উন্নয়ন নয়, আলটিমেট উদ্দেশ্য আমাকে তার অধীনস্থ করে রাখা। অধীনস্থ কথা বলবো, তার যে দার্শনিক আমব্রেলা ওটা দেখভাল করা। যদি আমি ভালো করি, ফাইন, গুড বয়। তাইওয়ান করেছে, দক্ষিণ কোরিয়া করেছে, গুড বয়। স্যার, প্রশ্নটা হচ্ছে যে এই যে দর্শনের ছাতা IMF এর বা IMF এর যে তত্ত্বের ছাতা, তার নিচে তো আমরা এখন নিজেদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। হয়তো 100 ভাগ না নিলেও 75 ভাগ নিয়ে যাব। তাতে আমরা কি ভালো করব না খারাপ করব? আরেকটা বিরতি, সর্বশেষ বিরতি নিয়ে এসে আপনার কাছে শুনবো। অর্থনৈতিক সুদিন ফিরবে কবে, এই প্রশ্ন বোধহয় সবারই। আলোচনা চলছে নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা সহযোগিতায় ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল। আরেকটি বিরতি নিয়ে ফিরছে। নিটল টাটা নিউজ আর এক্সট্রা সহযোগিতা ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল। শেষ পর্যায়ে চলে এসেছে। অর্থনৈতিক সুদিন ফিরবে কবে? স্যার মানুষ, আপনার কাছে মনে হয় প্রশ্ন ছিল যে IMF এর এই দর্শনের ছাতায় আমরা যতটুকুই যাচ্ছি তাতে সুফল আসবে নাকি আরও দুর্দিন আসবে? সুফল বলতে কি মিন করেন জানি না। যদি গ্রোথ হয়, জিডিপির স্ফীত হয়, বড় হয়, গড় আয় বাড়ে, এটা আমি কেন বলি, আগামী তো বলা ঠিক নয়, কিন্তু গত 15 বছরে যে আমাদের যে ধারা আমাদেরকে ভালো ফল দিয়েছে, মোটা দাগে। ব্যক্তি পর্যায়ে আমি যাচ্ছি না, দুইটা ক্ষেত্রে আমি সরকার কৃতিত্ব দেই। জিরো লাইনে যারা বাস করে দারিদ্রের, তাদের কিছু আপওয়ার্ড মুভমেন্ট হয়েছে। যদিও উনি বললেন ওরা রকেটে, এরা সম্ভব, কারেক্ট,
ওরা রকেট কারো যাতে পুঁজি আছে, যোগাযোগ আছে, যন্ত্র আছে, অনেক কিছু। এরা কিছুটা হলো 0 থেকে 5 মানে 5-এ গেছে। আরেকটা কারণ আমি বলি, সরকার ইম্পর্টেন্ট কিছু কাজ করে, ভয়ঙ্কর গ্রাউন্ড ব্রেকিং বিদ্যুতায়ন সারা দেশে, অল হাউজিংস, এইটা একটা বিশাল ভূমিধস পরিবর্তন গ্রামে আনবে, ফল পাবে। আরেকটা সরকারের সোনালী পালক আমি বলবো, পল্লী কমিউনিটি ক্লিনিকগুলো নট আপ টু ক্যাপাসিটি, ইভেন দেন তাদের উপস্থিতি গ্রামাঞ্চলে 6000 মানুষের জন্য একটি করে, এবং যেখানে মায়েদের, আমি তো IMF এর দর্শনের সংযোগ খুঁজতেছি। সংযোগটা এইটাই হলো, IMF চাচ্ছে যে আমরা এই লাইনে সার্ভাইভ করি। IMF এটা বুঝে যে নিচে গেলে আমরা ওই দিকে চলে যেতে পারবো, এইটা রুখতেই হবে। সুতরাং IMF-এর বড় স্বার্থ হচ্ছে আমরা যেন খেয়ে পেটে যেন বাস করতে পারি। যেমন আমার গ্রামের জমিদার ফ্যামিলি চায় না আমার মতো কৃষক ফ্যামিলির কেউ বড় হোক, বাট আমার এইটাও করে যে খেয়ে টেয়ে থাকুক, প্রজাকে বাঁচতে হবে, বাঁচুক কিন্তু আমাকে মানুক, বাঁচুক আমাকে মানুক। স্যার আপনার মানে আপনাদেরই সরকার, আপনি হয়তো এখন মন্ত্রণালয় মন্ত্রী নেই, মানে খুব বাধ্য হয়ে এই ছায়াতলে যেতে হলো। বাস্তবতা, আমাদের বিকল্প কোথায়? বড় বড় এক্সপেরিমেন্ট মানব সমাজ যেগুলো করেছিল কোলাপস করে গেছে। পরে সোভিয়েত ইউনিয়ন, মানে ওষুধ খেয়ে বাঁচতে হবে কিন্তু ওষুধের ক্ষতিও আছে। অবশ্যই ক্ষতিগুলো মেনে নিতে হবে, নাহলে ইউ উইল নট লিভ 80, ওষুধ না খেলে ইউ উইল লিভ 60। These are very simple things. IMF কে ইভিল বলে আমি IMF আমাদের ঘরের ডাক্তার। আমরা একটু তাত্ত্বিকভাবে এটা শুনি আপনার ভাষায়। আগে স্যার একটু যদি বলেন, আপনি ভালো দিকটা বলেছেন, বিশেষ করে সুশাসন এবং স্বচ্ছতার জায়গাটা বোধহয় IMF নিশ্চিত করতে চাচ্ছে, কিন্তু প্রবলেম হচ্ছে যে IMF এর ইকোনমিক ফিলোসফিতে দুটো স্তম্ভ। একটা হলো প্রাইভেটাইজেশন, সব কিছু প্রাইভেট সেক্টরে ছেড়ে দাও। আরেকটা হচ্ছে সমস্ত কিছু মার্কেটের হাতে ছেড়ে দাও, কোনো ভর্তুকি টর্তুকি প্রয়োজন নেই। এই দুটো পদ্ধতি ব্যবহার করে পৃথিবীর কোনো দেশ অনুন্নত থেকে উন্নতি করতে পারেনি। সেটা সাউথ কোরিয়াই বলেন, তাইওয়ানই বলেন, তারা সবাই মিক্স সিস্টেমেই গেছে। এবং এমনকি আমেরিকাও মিক্স সিস্টেমেই যায় ক্রাইসিসে পড়লে। যখন লাস্ট ইকোনমিক ক্রাইসিসে বেইল আউট করার দরকার হলো, তখন তো তারা ভর্তুকি দিল রিচকে দিল, পুয়ারকে দিল না। সুতরাং তাদের ভর্তুকি হচ্ছে রিচ। তাহলে কি স্যার আমরা মানে কিস্তি নেওয়া পর্যন্ত একটু ঠিকঠাক পরামর্শগুলো শুনবো? এখন না, কিস্তি দিয়ে তারপর তো সে শর্ত দিয়ে দিবে আপনাকে, বলবে যে তুমি সমস্ত ভর্তুকি প্রত্যাহার করো। আপনি বলবেন খবরদার আমি কৃষিতে ভর্তুকি প্রত্যাহার করব না। ও বলবে যে কৃষিতে তুমি ভর্তুকি দিচ্ছ, এটা তো চলে যাচ্ছে ধনী কৃষকের হাতে, সে বলবে। কিন্তু আপনি বলবেন যে না, ধনী কৃষকের হাতে গেলেও সেই যে খাদ্যটা তৈরি করে সেই খাদ্যটার দাম কম হওয়াতে গরিব মানুষ উপকৃত হয়। এই তর্ক বিতর্ক আপনার IMF এর সঙ্গে করে যদি আপনি কৃষি ভর্তুকি রক্ষা করতে পারেন তাহলে একরকম, আর রক্ষা করতে না পারেন যদি এরশাদের মতো করেন অথবা খালেদা জিয়ার মতো কৃষককে গুলি করেন সারের দাম বৃদ্ধি করার জন্য, তাহলে আপনি আরেক রকম। সুতরাং IMF তো আপনাকে চাপ দিবেই, কিন্তু আপনি কতটুকু উন্নতি স্বীকার করবেন, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আপনি IMF এর, আমি বলেছিলাম যে সর্প হইয়া আসে ওঝা হইয়া ঝাড়ে। একটা বড় উদাহরণ আসলো আমাদের কাছে, বলল বিদ্যুৎ হচ্ছে একটা স্ট্র্যাটেজিক পণ্য, পানি হচ্ছে একটা স্ট্র্যাটেজিক পণ্য। সুতরাং এসব স্ট্র্যাটেজিক পণ্যের মূল্য বাজারে নির্ধারণ হবে না, এখানে একটা BER বাংলাদেশ রেগুলেটরি কমিশন দিয়ে এটা নির্ধারণ করতে হবে, গণশুনানি দিয়ে। তারপরে এই গভর্নমেন্ট যখন এটা উঠিয়ে দিল এবং ইনডেমনিটি করলো, তখন IMF তো এটা বললো না যে এটা যদি ঠিক করো তাহলে আমি দিব, বরং বললো ঠিক আছে, এটা না করলে তো তুমি ভর্তুকি উঠাতেই পারবা না, কারণ ওই তর্ক বিতর্ক হয়ে জনগণের সামনে তুমি আনপপুলার হতে পারবা না। তো তার মানে IMF ইজ অলসো ইনকনসিস্টেন্ট। সে যখন সুশাসনের কথা বলে, কিন্তু ওই সুশাসন যখন দরিদ্র মানুষের পক্ষে যায় অথবা প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে যায়, মার্কেটকে কন্ট্রোলের দিকে যায়, তখন সে আবার বলে না এটা ইনএফিশিয়েন্ট। আমরা অনেকটাই বুঝলাম, শেষ কথা শুনবো। মানে আকাশ স্যার সম্মত বলেছে যে কৃষির ভর্তুকিটা বাঁচা রাখতে পারলেই চলবে। আমার নিজের একটা মত আছে, এখানে ওনারা স্টাডি করেন, কৃষি আবহমান কাল থেকে এখানে আনট্যাক্সড ছিল, আমাদের ইকোনমির বড় অংশ। এর পিছনে কিছু কারণও ছিল, জমিদাররা আগে সংসদে বসতেন, যদিও ওই ধরনের সংসদ ছিল না।
আইন কানুন ব্রিটিশরা যা করতো তারাও নিজেরা জমিদার ছিল, সুতরাং তখন মূল উৎপাদক ছিল জমি। জমিদাররা নিজেদের এটাকে আনট্যাক্স রেখে দিয়েছিল তখন। টাইমস হ্যাভ চেঞ্জড। গ্রামে কিন্তু এখন শহুরে মহাজনরা জমি রেখে বাণিজ্যিক চাষ করান, মেকানাইজেশনও হয়ে গেছে, উৎপাদন অনেক বেড়েছে এট আওয়ার কস্ট। কম দামে যন্ত্রপাতি, কম দামে সার, কম দামে পানি। এই যে তারা বিভিন্ন মাল্টিপল প্রণোদনা পাচ্ছে, আমাদের কিছু দেওয়া উচিত বলে আমি মনে করি। এবং ইট ক্যান, ইয়েস, ওনার্স অফ জমি আপ টু 5 বিঘা, 4 বিঘা, ইট ইজ রেকর্ড আছে, শেষ করবো আমরা। ওদেরকে এক্সাম্পট রেখে সিমিলার যেমন গরিব মানুষদেরকে আমরা কম দামে দিচ্ছি ভাতা মাতা বা এইসব, ওখানেও ওই ধরনের অ্যাপ্লাই করে আপ টু সার্টেন লেভেল পর্যন্ত উই শুড গো ফর ট্যাক্স। এটা আমার নিজের মত। এবং এতে খাদ্য নিরাপত্তার যে আশঙ্কা করে হবে না, ইট ইজ গিভিং গুড রিটার্ন, এবং মহাজনরা এই রিটার্নের জন্য বসে আছে এখন। অনেক ধন্যবাদ। অর্থনৈতিক সুদিন ফিরবে কবে, শেষে বোধহয় একটু আসার কথা দিয়ে শেষ করতে পারলাম। অবশ্যই। অনেক ধন্যবাদ স্যার আপনাদের দুজনকেই। নিটল টাটা নিউজ আর এক্সট্রা যেখানে শেষ করছি, সহযোগিতা ছিল ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। ভালো থাকবেন।